ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন ইন্ডিয়া থেকে একটা দাদা। নিয়মিত আমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, দেরি না করে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। জোড়া নির্মলচাপের কারণে বিগত 3 দিন টানা বর্ষণ হয়ে চলেছে। আজও তার ব্যতিক্রম হলো না। ফলে এই কয়েকদিনে বৃষ্টির জল রাস্তা ভেদ করে ওপরে ফুটপাত পর্যন্ত উঠে এসে পায়ের গোড়ালি ভিজিয়ে দিচ্ছে। অপদার্থ ছাতাটাকেও এখনই ভেঙে যেতে হলো। অবশ্য একে দোষ দিয়ে কি লাভ, আমারই ভুল। এটাকে সময় মতো সারিয়ে নিলে আজ আর এই কাণ্ড হতো না। সন্ধ্যার সময় বৃষ্টির গতিবেগ বেশ থাকলেও এখন একটু কমাই সেই সুযোগে রিয়ান অফিস থেকে বেরিয়েছিল। কিন্তু মাঝ রাস্তাতেই আবার এমন বৃষ্টি শুরু হলো যে এখন হতাশ হয়ে একটা দোকানের কার্নিশের নিচে দাঁড়িয়ে আছে সে। এর মধ্যেই নিজের মনে মনে সময় মতো ছাতা সারাতে দিতে ভুলে যাওয়ার জন্য নিজেকে দোষারোপ করে চলেছে। আজ অন্যদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট কম, অন্তত বিগত 3 দিনের তুলনায় তো অনেকটাই কম। তবে এখনো রাস্তায় জলের উল্লাস জারি রয়েছে। আকাশে গুম গুম করে চাপা আওয়াজ হয়ে চলেছে। মাঝে মাঝে আকাশের মাঝ বরাবর বিদ্যুতের ঝলকানি চোখে পড়ছে। রাস্তায় জলের স্রোতে কয়েকটা কাগজের টুকরো ভেসে যাচ্ছে আর মাঝে মধ্যে তারা লুকোচুরি খেলছে। রিয়ান কৌতূহলী হয়ে সেই দিকে তাকিয়েছিল আর যতটা সম্ভব নিজেকে বৃষ্টি থেকে বাঁচাতে একটা দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে হেডফোনে গান শুনছিল। অফিসের কাছ থেকে মুক্ত হয়ে গান শুনতে শুনতে বাড়ি ফেরাটা রিয়ানের মাইন্ডারি। সে যতই নর্মাল দিন হোক আর বজ্র বৃষ্টির দিনই হোক না কেন। তবে ইদানিং বেশ কিছুদিন ধরে রিয়ানের FM গান শুনতে বড় বিরক্ত লাগছে। একে তো মন মতো কোনো গান হয় না, তার উপর আবার কি আবিজাবি সব শো চালু হয়েছে। এই ভূত নিয়ে আলোচনা, সেই ভূত নিয়ে আলোচনা। এই আধ্যাত্মিক জগৎ ছেড়ে এখনো এরা বেরোতে পারল না এই শতাব্দীতে এসেও। আবার কিছু ঝপজান্তা মানুষ এসে বলবে, ভগবান যদি থাকে তবে শয়তানও থাকবে। পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি যত সব ভুরুং জুরুং। রিয়ান একেবারে নাস্তিক মানুষ। ভূত তো ছেড়ে দাও, স্বয়ং ঈশ্বর যদি নিজে এসে অস্তিত্ব জানান দেয় তাতেও রিয়ান যুক্তিতর্ক খুঁজে বেড়াবে। এতটাই সিরিয়াস নাস্তিক মানুষ সে। বাড়িতে এ নিয়ে নিত্য অশান্তি লেগেই থাকে। কেউ আজ পর্যন্ত রিয়ানের ধারণা থেকে রিয়ানকে এক চুলও সরাতে পারেনি। না ভগবানের কনসেপ্ট, না ভূতের গল্প, কোনোটাই খাটেনি রিয়ানের কাছে। তাই বাধ্য হয়ে বাইপাসের ধারে আলাদা একটা ফ্ল্যাট কিনে একাই থাকে সে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে। তার পক্ষে কোনো ব্যাপারই না। পরিবারের সাথে তার সম্পর্ক থাকলে শুধু অশান্তির কারণে, আর এখান থেকে অফিস যেতে সুবিধা হবে এই বাহানা দিয়ে আপাতত বেশ কয়েকটা মাস রিয়ান বেশ মানসিক শান্তিতেই আছে। গান শুনতে শুনতে দুম করে মাঝে গান থামিয়ে এমন ভূত নিয়ে আলোচনা শুরু হলো যে মাঝখান দিয়ে রিয়ানের মাথা গেল গরম হয়ে। একে তো মরা বৃষ্টি, তার ওপর আবার এইসব সহ্য করা যায়? তাও কোনো মতো ফোনটা বের করে চ্যানেলটা সরানোর চেষ্টা করলো রিয়ান। কিন্তু ফোন বাবাজি আগে থেকে হ্যাং হয়ে বসে আছে, যাকে বলে একেবারে গোদের ওপর বিস্ফোরা। এই অবস্থায় FM চলছে। আপনারা অনেকেই বাইপাস দিয়ে যাতায়াত করেন, অনেকে রাত করে সেখান থেকে বাড়ি ফেরেন। এখানকার অনেক বাসিন্দা দাবি করেছে যে রাত হলে এখানে এক অদ্ভুত দর্শন ছায়ামূর্তির উদ্ভব হতে দেখা যাচ্ছে। এই রহস্যময় ছায়ামূর্তি রাত হলে তাকে ঘুরতে দেখা পাচ্ছে অনেকেই, কেউ কেউ তো নিজেই। ধুত, একটা বিরক্ত সূচক আওয়াজ করে ইয়ারফোনটা খুলে দেয় রিয়ান। যত সব ফালতু জিনিস। কি দাদা, কোনো সমস্যা? পাশে একটা লোক অনেকক্ষণ ধরে রিয়ানকে লক্ষ্য করছিলেন। এবার জিজ্ঞাসা করেই বসলেন, আপনাকে তখন থেকে দেখছি কোনো কারণে বিরক্ত হয়ে আছেন। কোনো গুরুতর ব্যাপার নাকি? কোনো হেল্প লাগবে? আরে না দাদা, সেরকম কোনো ব্যাপার না। কি সব চালু হয়েছে এখন FM যেন ভূতের প্রমোশন করতে বসেছে। কি হয়েছে? FM কি সব ভূতের শো চালু হয়েছে? বলে যাচ্ছে বাইপাসের ধারে পাকা রাস্তায় নাকি কোনো ছায়ামূর্তি দেখা যাচ্ছে আজকাল। ঢপ মারার জায়গা পাই না কোথায়। আমি তো রোজ যাতায়াত করি সেখান দিয়ে, আমি তো কিছু দেখতে পাই না। দেখতে পাননি বলে এমন নয় যে দেখতে পাবেন না। ব্যাপারটা কিন্তু সত্যি, ফেলে দেওয়ার মতন নয়। জায়গাটা ভালো না। ওখান দিয়ে রাতে একা গেলে মনে হয় যেন অদৃশ্য কেউ পিছু পিছু আসছে। ওহ, আপনিও তো দেখছি একই দলে। তা সে এসে আপনার ঘাড় মটকায়নি?
আরো কিছু বলতে যাচ্ছিল লোকটা, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়ে রাস্তায় নেমে পড়ল রিয়ান। বৃষ্টি একেবারে থেমে গেছে, তাই চটজলদি পা চালায় রিয়ান। পিছন থেকে শুনতে পাই, ও দাদা, পারলে ট্যাক্সি করে যান, ও রাস্তা দিয়ে একা যাবেন না। কে শোনে কার কথা? অন্যদিন হলে সত্যি সে ট্যাক্সি করেই নিত, কিন্তু আজ যেন মনে অদম্য এক জেদ চেপে গেল। হেঁটেই যাব ওই রাস্তা দিয়ে, আস দেখি কি হয়। বুঝলো কি বার করছি আমি? রাগে গসগস করতে করতে কখন যে সে বাইপাসের রাস্তাতে এসে পড়েছে খেয়ালই করেনি। অন্যদিন দু একটা গাড়ি থাকে, আজ বৃষ্টির জন্য তাও নেই। শুধু রাস্তার ল্যাম্পপোস্টগুলো বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তার নিচ থেকে রিয়ান একা একটা মানুষ হেঁটে যাচ্ছে। মনের অজান্তে রিয়ানের গাটা কেমন ছমছম করে উঠল, কিন্তু রিয়ান সঙ্গে সঙ্গে গা ঝাড়া দিয়ে মনকে আশ্বস্ত করলো যে ওসব কিছু না, গাঁজাখুরি জিনিস শুনে এরকম মনে হচ্ছে। তখন জেদ করে হেঁটে আসলো ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে যে এত জেদ না করলেই ভালো হতো। এক তো শরীর ক্লান্ত, তার উপর অফিসের এত চাপ, গাড়িও পাওয়া যাবে না এখন। ভয় ভূতের নয়, ভয় ছিনতাইবাজের। এখন তো আর এসবের অভাব নেই। বলা যায় না ফাঁকা রাস্তায় রিয়ানকে একা পেয়ে ছিনতাই করার চেষ্টা করলো, কিন্তু মন মতো জিনিস না পেয়ে হয়তো মেরেই দিল। এসব ভাবতে ভাবতে বড় ফাঁকা রাস্তাটা দিয়ে রিয়ান হেঁটে যাচ্ছিল। মন অন্যদিকে ঘোরানোর জন্য পকেটে হাত দিয়ে ফোনটা বার করতেই যাচ্ছিল। হঠাৎ একটা গভীর নিঃশ্বাসের শব্দে চমকে উঠল রিয়ান। এক ফাঁকা রাস্তা, তার উপর আর কোনো গাড়ি নেই। রিয়ানের হেঁটে যাওয়ার আওয়াজই বারবার প্রতিফলিত হচ্ছিল, কিন্তু এর মাঝে এরকম হঠাৎ করে কানের একবারে কাছে কে নিঃশ্বাস ফেললো তা দেখার জন্য পিছনে ঘুরল রিয়ান। কিন্তু কোথায় কি, পুরো রাস্তায় তো ফাঁকা। মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলো রিয়ান, কিন্তু কিছুটা গিয়ে আবার থমকে দাঁড়ায় সে। পায়ের আওয়াজ আসছে এবারে। রিয়ানের পায়ের আওয়াজ না, অন্য কেউ। খুব অদ্ভুতভাবে সে রিয়ানের পায়ে পায়ে চলছে। রিয়ান থামলে সেও থামছে। দু তিনবার একই ঘটনা ঘটলে এবারে রিয়ানের মাথা গরম হয়ে যায়। পিছনে ঘুরে চেঁচাতে শুরু করে সে, এই কে কে রাত বিরাতে ভয় দেখানো হচ্ছে? এই রিয়ান চৌধুরীকে ভয় দেখানো অত সহজ না, বুঝলে? বেরিয়ে আসুন বলছে এক্ষুনি। কি দাদা বাবু, এত রেগে কেন? কানের কাছে একটা ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ পেয়ে চমকে ওঠে রিয়ান। সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে সে মানুষটার অবয়বটা দেখতে পায়। মানুষ, সত্যি কি তাই? অমানসিক রোগা আর লম্বা একটা লোক। শুধু লম্বা বললে ভুল হবে, আশ্চর্য রকম লম্বা, এক প্রকার শিশু তালগাছ যেন। পুরোটাই বেমানান। রাস্তার হালকা আলোয় লোকটার মুখে দেখা গেল কাঁচা পাকা দাড়ি। তার ক্লান্ত অবসন্ন চোখ দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের জানান দেয়। লোকটার শরীরটা কিছুটা সামনের দিকে ঝোঁকানো, হয়তো অতিরিক্ত লম্বার কারণেই। চারপাশে এখন একটা জীবিত প্রাণীর চিহ্ন নেই। রিয়ানের শরীরটা যেন একটু শিরশিরিয়ে ওঠে। রিয়ান একটা ঢোক গিলে আমতা আমতা করে বলে, ইয়ে মানে, আপনি হঠাৎ কোথা থেকে আসলেন? হে কি যে বলেন দাদাবাবু, আমি তো এখানেই কাজ করি। সরু হাতটা তুলে লোকটা অদূরেই হাই রাইজ বিল্ডিংগুলোর দিকে দেখালো। সেখানে অনেকদিন ধরেই কনস্ট্রাকশনের কাজ চলছে। কই, কোথায় কাজ হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না, জিজ্ঞেস করে রিয়ান। রাতে তো কাজ হয় না দাদাবাবু, মানে কদিন ধরে বন্ধ আছে আর কি। ওহ, তাহলে আপনি এখানে কেন? আমার মেয়েটা বড় অসুস্থ, ওর জন্যই ওষুধ নিতে এসেছি দাদাবাবু। হাত তুলে ওষুধের প্যাকেটটা দেখাই লোকটা। এবার একটু আশ্বস্ত হয় রিয়ান। মনে মনে ভাবে, যাক, ওইসব ভুটটুট কিছুই না। লোকটা একটু কেশে আবার তার ফ্যাস ফ্যাসে গলায় বলে, যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার সাথে যেতে পারি? আসলে ফাঁকা রাস্তা তো, একা একা হেঁটে যেতে মন চায় না হে। রিয়ান কিছুক্ষণ ভাবলো। অদ্ভুত রকম হলেও লোকটার মুখ দেখে তো চোট্টর বলে মনে হচ্ছে না। আপাতমস্তক খুবই সাধারণ একজন লোক। তাও সবাইকে হুট করে বিশ্বাস করা যায় না। আজকাল এই অতি সাধারণ মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় লোকের অভাব নেই। এইভাবে অফিসের ব্যাগটা আরো একটু চেপে ধরে সে। সেই দেখে লোকটা চোখ মুখ নিমিষে পাল্টে যায়। আবার ফ্যাস ফ্যাসে কিন্তু গম্ভীর গলায় আওয়াজ শোনা যায়, ও বুঝেছি, আমাকে চোর ভাবছেন তো? ভাবছেন বুঝি এই রাতে বিরতে ফাঁকা রাস্তায় আপনার ব্যাগ ছিনতাই করে পালাবো? তবে শোনেন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ছোট থেকে খেটে খেতে শিখেছি। চুরি করা আমাদের ধর্মে সইবে না, বুঝলেন?
এই বলে লোকটা গট গট করে এগিয়ে এলো। রিয়ান একটু ভুল করে ফেলেছে বুঝতে পেরে লোকটাকে ডাকতে ডাকতে ছুটে যায়। আরে শুনছেন, আরে ও দাদা, রাগ করলেন কেন? আমি তো এমনি। বলতে বলতে লোকটার পাশে এসে চলতে শুরু করে সে। এবার লোকটাকে ভালো করে লক্ষ্য করলো রিয়ান। বয়স আন্দাজ বছর 40 হবে, যদিও বয়স অনুযায়ী লোকটাকে যেন একটু বেশি বয়স্ক লাগছে। দেখে মনে হয় না লোকটা তেমন পড়াশুনো জানে। গায়ে পুরানো দমলানো মোস্টানো ফতুয়া, হাঁটতে হাঁটতে একটা চেনা সুর গুনগুন করছে লোকটা। তবে কোন গানের সুর সেটা মনে করতে পারলো না রিয়ান। প্রায় কিছুক্ষণ যাওয়ার পর রিয়ানই প্রথম মুখ খুলল। আপনার মেয়ের কি হয়েছে? শ্বাসের রোগ, ছোট্ট উত্তর এলো। লোকটা রাগ যে এখনো কমেনি তা রিয়ান বুঝতে পেরেছে। তবে ওর কিছু বলার আগেই লোকটা আবার বলতে শুরু করলো, আমার মেয়েটা বড়ই অসুস্থ দাদাবাবু, মাঝে মাঝে শ্বাস নিতে পারে না, বড় বড় হা করে দম নিতে থাকে, আমি কিচ্ছু করতে পারি না। ওই কি যেন ক্যান্সার। হ্যাঁ ওই জানেন দাদাবাবু, কত দামি দামি ওষুধ, খাওয়াতে পারি না। রিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? পয়সা কোথায় দাদাবাবু? ওই তো একটু রাজমিস্ত্রির হেল্পারের কাজ করি, ওতে আর কত রোজগার হয়, ওতে সংসার করে মতো চলে যায়, কিন্তু চুনির ওষুধ চিকিৎসা করা হয় না। কথা শেষ না করেই লোকটা হাত দিয়ে চোখ মোছে। রিয়ান কিছু বলতে পারে না। লোকটা আবার কি সব বলতে শুরু করেছে। রিয়ান কথার মাঝখানে বলে, আচ্ছা আপনি তো অন্য কাজও করতে পারেন যাতে একটু পয়সা বেশি না, মানে এমন অনেক কাজই তো আছে। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার বলে, আমার শরীরও যে শক্তি নেই দাদাবাবু, সেই কোন ছোটবেলা থেকে কাজ করি। কি কি কাজ করিনি? লেবারের কাজ, কুলির কাজ, সব সব কাজ করেছি, কিন্তু একদিন হঠাৎ করে শরীরটা হাল ছেড়ে দিল। অল্পটাই বুক ধড়পড় করে, মাথা ঘুরে যায়, সব যেন ভুলে যায়। ডাক্তার দেখালাম, কি হয়েছিল কিচ্ছু বুঝলাম না। কি সব খাটোমাটো নাম বলেছিল ডাক্তারবাবু। এও বলল অপারেশন করতে হতে পারে, গরিবের সংসার চলে না, তার উপর আবার অপারেশন। ফ্যাসফ্যাসে শুকনো হাসিটা আবার হেসে ওঠে লোকটা। এরপর থেকে শরীরটা কেমন ভেঙে যেতে লাগলো, কাজ করতে পারতাম না। এই জন্য কাজের জায়গা থেকে একে একে সবাই আমাকে তাড়িয়ে দিল। কত রাত যে না খেয়ে থেকেছি দাদাবাবু, কি বলবো। খিদের জ্বালা আমরা বড়রা না হয় সহ্য করে নিতাম কোনোভাবে, কিন্তু এই একরত্তি শিশুটা, ওর কি দোষ ছিল? বেচারি খিদের জ্বালায় চুনিমা আমার কত কাঁদত। সহ্য করতে পারতাম না। বাইরে বেরিয়ে যেতাম, রাত দিন নতুন নতুন জায়গায় শুধু কাজ খুঁজে বেড়াতাম। যে কোনো একটা কাজের জন্য কত মানুষের পায়ে পড়েছি, লাথি খেয়েছে, কিন্তু কেউ আমায় কাজ দিত না, সবাই তাড়িয়ে দিত। এরই মাঝে চুনি মায়ের শরীর আরো খারাপ হতে শুরু করে। মেয়ের কান্নার সহ্য করতে না পেরে বউ একদিন তাকে গলা টিপে মারতে গেল। ভাগ্যিস সেদিন ঠিক সময় এসে পড়েছিলাম, না হলে সেই দিনই। লোকটার চোখে মুখে একটা ভয়ের চাপ ফুটে উঠল। লোকটা এক নিঃশ্বাসে বলে যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যেন নিজের কষ্টের কথা অনেককাল বুকে চেপে রেখে দিয়েছে। সেই ভার যেন সে আর বহন করতে পারছি না। কাউকে বলে একটু হালকা হতে চায়। রিয়ানও তাই আর আটকায় না, চুপচাপ শুনে যায়। কি বলবো দাদাবাবু, বউকে আমি খুব ভালোবাসি, কিন্তু সেদিন তার ওই কাণ্ড দেখে আর নিজেকে স্থির রাখতে পারিনি। ছুটে গিয়ে বউয়ের গালে বসিয়ে দিলাম সপাটে এক চড়। সে কিছুটা দূরে ছিটকে পড়ল। আমি চুনুকে তুলে বুকে জড়িয়ে ধরলাম। মেয়েটা যেন কিছুটা স্বস্তি পেল, মুখ খুলে জোরে জোরে শ্বাস নিয়ে নিল। আমি তা দেখে কি যে শান্তি পেলাম কি বলবো। কিন্তু বউয়ের মাথায় আগুন জ্বলে উঠল। যা পারল তাই বলে গেল, গালির পর গালি দিয়ে গেল। তাদের খাওয়ানোর নাকি মুরদ নেই আমার, আমি নাকি আলছি। আসলে ওর কোনো দোষও ছিল না, আমি তো আমার রোগের কথা ওকে বলিনি কোনোদিন। এই বলে লোকটা একটু মুচকি হাসলো। কিন্তু রিয়ান লোকটার কথা যত শুনে তত যেন একটা চাপা কষ্ট নিজের মধ্যে অনুভব করতে পারে। বউ রাগ করে চলে গেল। 3 দিন কোনো কথা বলেনি, আমিও আর কিছু বলিনি। আমি জানতাম ও নিজের ভুলটা ঠিকই বুঝতে পারবে, তারপর ও নিজেই আসবে। আসলে ওর মনটা খুব ভালো, জানেন তো দাদাবাবু, শুধু মাঝে মধ্যে একটু অবুঝের মতো কাজ করে ফেলে আর কি। রিয়ান যে কি বলবে কিছু বুঝতে পারছে না। এখনকার যুগে এইরকম অভাবের সংসারও এমন নিখাত ভালোবাসার নিদর্শন। লোকটাকে মনে মনে সম্মান জানায় রিয়ান। এইভাবে বেশ কাটছিল দিনগুলো।
অভাবের সংসার হলেও কম টাকাতেই কোনোভাবে দিনগুলো কাটছিল। শুধু একটাই দুঃখ রয়ে গেল, মেয়েটাকে আর পড়াতে পারলাম না। চুনির পড়াশোনায় খুব ভালো ছিল, খুব ভালো মাথা ছিল ওর। আমি তো পড়াশোনা করতে পারিনি, শুধু চেয়েছিলাম আমার মেয়েটা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, কিন্তু ভগবান সেটাও হতে দিল না। এই বলে লোকটা আকাশের দিকে তাকালো, চোখটা ছলছল করে উঠল। মুখ দেখে মনে হলো ভগবানের প্রতি অসম্ভব রাগ ক্ষোভ উগরে দিতে চাইছে যেন। ঠিক এই সময় আবার আকাশ কাঁপিয়ে ঝমঝমে বৃষ্টি নামলো। রিয়ান এবার পড়িমড়ি করে ছাতাটা বার করার চেষ্টা করতে লাগলো, কিন্তু রিয়ানকেও অবাক করে লোকটা একটা ছাতা বের করে দুজনের মাথার ওপর ধরলো। কি আশ্চর্য, লোকটার হাতে ছাতা ছিল, কই এতক্ষণ তো তার চোখে পড়েনি। রিয়ানকে আরো অবাক করে লোকটা বলল, আপনার ছাতা তো ভেঙে গেছে দাদাবাবু, তাহলে অত উত্তেজিত হয়ে ছাতা বার করতে যাচ্ছিলেন কেন? এই বলে আবার অদ্ভুতভাবে হাসতে লাগলো। রিয়ান এবার একটু ভয় পেল, ওর ছাতা যে ভেঙে গেছে ওই লোকটা কি করে জানলো? তার মুখ দেখে লোকটা আবার একটু মুচকি হেসে বলে, কি দাদাবাবু ভয় পেলেন নাকি? ভয় কেন পাবো, হ্যাঁ তুমিও না বড় অদ্ভুত, বলে একটু খুক খুক করে কাশলো রিয়ান। লোকটার ছাতাটা ধরতে একটু অসুবিধা হচ্ছিল দেখে রিয়ান নিজেই ছাতাটা ধরে নিল। এই সময় লোকটার হাতের সাথে রিয়ানের হাতের স্পর্শ হয়, সঙ্গে সঙ্গে চমকে ওঠে রিয়ান। কি অস্বাভাবিক ঠান্ডা হাত! রিয়ানের বুকের ভেতরটা ছাদ করে ওঠে। চারপাশ এখন নিঝুম, সামনেই বাদিকে একটা পানা পুকুর পড়ল, জলের উপর নিকশ কালো অন্ধকার। রিয়ানের মনে হলো এতক্ষণ ধরে বয়ে চলা ঠান্ডা হাওয়া যেন আরো এক ধাপ শীতল হয়েছে। তার গাটা কেমন যেন শিরিয়ে ওঠে। এই সময় কাছে একটা বাস পড়ার শব্দ হলো। লোকটা অনেকক্ষণ চুপ করে আছে। এবার রিয়ানে একটু খুক খুক করে কেসে বলে, ইয়ে তারপর আর বললেন না তো? রিয়ান খেয়াল করলো লোকটার মুখটা কেমন শুকিয়ে গেছে। কিছুক্ষণ চুপ থেকে লোকটা আবার বলে, এইভাবে বেশ কাটছিল দিনগুলো, কিন্তু আস্তে আস্তে যত দিন এগোতে থাকলো তত আমার চুনিটার শরীর খারাপ হতে লাগলো। শরীর একেবারে ভেঙে পড়ল। আমি সব দেখেও কিছু করতে পারছিলাম না। কি বা করব, কি ক্ষমতা ছিল আমার? এর মধ্যে আমার শরীরও আর পেরে উঠছিল না। তাও যোগেশটা আমাকে যতটা পারত সাহায্য করত। যোগেশটাই আমাকে রাজমিস্ত্রির হেল্পারের কাজটা জোগাড় করে দিয়েছিল। এরই মাঝে আমার চুনিটা এত অসুস্থ হয়ে পড়ে যে মেয়েটাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই হাসপাতালের খরচটাও যোগেশটাই দিয়েছিল। আমি যোগেশটাকে বলেছিলাম আস্তে আস্তে সব টাকা শোধ করে দেব। এই সময় আবার বিদ্যুতের ঝিলিক দিয়ে উঠল আকাশে। লোকটার গলা এবার ভারী হয়ে উঠল ক্রমশই। সেই রাতেও এমন ঝমঝম বৃষ্টি হচ্ছিল। সেই রাতে চুনির শরীরও খুব খারাপ করলো। আমার তো মাথায় হাত, কি করব বুঝতে পারছিলাম না। একদিকে বাইরের প্রকৃতির তাণ্ডব, আর একদিকে আমার মেয়ে কোন দিকে যাব কিছুই বুঝতে পারছিলাম না। ওই তীব্র ঝড় বৃষ্টির রাতে ছাতা নিয়ে বের হলাম। যাই হয়ে যাক, আমার চুনির জন্য ওষুধ আমাকে আনতেই হবে। অত্যন্ত ওষুধ খেয়ে সকাল অবধি যদি ওর ব্যথা বেদনা কিছুটা কমিয়ে রাখা যেত এই ভেবে, কারণ হাসপাতাল বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল। অত ঝড় জলের রাতে নিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু বাইরে বেরিয়ে বুঝলাম সমস্ত দোকানপাট বন্ধ। তাও আমি এদিক ওদিক ঘুরে একটা দোকানের সন্ধান পেলাম। সেখান থেকে চুনির জন্য ওষুধ কিনেই দৌড় দিলাম বাড়ির দিকে। তারপর লোকটা এক নাগারে বলে চলছিল। হঠাৎ একটা বাচ্চা মেয়ের আওয়াজে চমকে সামনে তাকাতেই রিয়ান দেখলো বেশ মিষ্টি একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখে মনে হচ্ছে অসুস্থতার ভারে শরীর যেন অনেক ভেঙে গেছে। চুনি? লোকটা এগিয়ে গিয়ে মেয়েটাকে কোলে তুলে নেয়। এর মানে এই সেই চুনি যার কথা এতক্ষণ ধরে এই লোকটা বলছিল? এতক্ষণে রিয়ান খেয়াল করলো বৃষ্টি থেমে গেছে। ছাতাটা বন্ধ করে আবার ওদের দিকে তাকালো রিয়ান। লোকটা মেয়েটাকে যেন কি বলছিল। রিয়ান তার মাঝখানে বলল, ভারী মিষ্টি মেয়ে যে আপনার। লোকটা রিয়ানের দিকে তাকিয়ে একটা সম্মতিসূচক হাসি দিল। তারপর বলল, আপনি খুব ভালো দাদা বাবু, আপনাকে একটা অনুরোধ করি, আপনি আপনার মায়ের কাছে ফিরে যান। আপনার মা আপনার জন্য খুব দুশ্চিন্তা করে, দিন রাত কাঁদে। আর মাকে কষ্ট দেবেন না, আপনার কাছে সুযোগ আছে আপনার পরিবারের সাথে থাকার। সে সুযোগটাকে নষ্ট করছেন কেন? পরে যদি আফসোস হয় তখন আর কিছু করার থাকবে না। রিয়ান চমকে উঠল। লোকটা এসব কি বলছে? কাপা কাপা গলায় রিয়ান জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানলেন? লোকটা আবার মুস্কি হেসে বলল, আমি সব জানি। এই বলে লোকটা বাঁ দিকের গলিতে ঢুকে সোজা চলে যেতে লাগলো। এইবার একটা দৃশ্য দেখে রিয়ানের মুখ দিয়ে তীব্র আর্তনাদ বেরিয়ে এলো।
এ কি করে সম্ভব? লোকটা মেয়েটাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে, মেয়েটা এক নাগাড়ে এসে যাচ্ছে তখন দিয়ে। নিচের দিকে চোখ পড়তে রিয়ান দেখলো লোকটার বা পা হাঁটুর কাছ থেকে আর নেই, কিন্তু লোকটা অনায়াসে হেঁটে যাচ্ছে, বলা ভালো ভেসে যাচ্ছে। এবার যেন দুজনের দেহ হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে। চুনিও মাথা ঘুরিয়ে রিয়ানের দিকে তাকালো। রিয়ানের সারা শরীর শিউরে উঠল। চুনির চোখে কোনো মনি নেই, সমস্তটাই কালো, যেন এক ভীষণ কালো গহ্বর। এবারে চুনিও রিয়ানের দিকে তাকিয়ে হাসতে লাগলো। রিয়ান যেন সেই জায়গা থেকে নড়ার শক্তি হারিয়ে ফেলেছিল। যে অজাগতিক জিনিস সেই মুহূর্তে দেখেছে তা কি আদেও সত্যি, নাকি সব রিয়ানের ভ্রম? কানে ভেসে আসছে আবার সেই ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ, আমরা সব যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি দাদা বাবু, আমাদের আর কোনো কষ্ট নেই, কোনো ব্যথা বেদনা নেই, আমরা সব জ্বালা যন্ত্রণা থেকে এখন মুক্ত মুক্ত। স্পষ্ট দেখা গেল আস্তে আস্তে দুজনে বাতাসে মিলিয়ে গেল। রিয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে দিল বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি যেতে হোঁচট খেয়ে পড়ে গেল। তারপরে সব অন্ধকার। জ্ঞান ফিরল সকালে আশিস বাবুর ডাকে। ইনি রিয়ানের যে ফ্ল্যাটে থাকে তার নিচতলায় থাকেন। জ্ঞান ফিরলে রিয়ান খাটের ওপর উঠে বসে, মাথায় একটা চিনচিন যন্ত্রণা অনুভূত হয় তার। রিয়ানকে উঠতে দেখে আশিস বাবু বললেন, কাল রাতে একটা আওয়াজ পেয়ে বাইরে এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। এক মুহূর্তে রিয়ানের গতকাল রাতের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। রিয়ান যখন আশিস বাবুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিল তখন আশিস বাবু আবার ডাকলেন রিয়ানকে। রিয়ান পিছন ফিরতেই তিনি বললেন, তোমার জিনিসগুলো নিতেই তো ভুলে যাচ্ছ। এই বলে একটা ব্যাগ আর ছাতা রিয়ানের দিকে এগিয়ে দিলেন তিনি। সেই ছাতা? কাল রাতের সেই ছাতাটা? ছাতাটা দেখে রিয়ান খানিকক্ষণের জন্য পাথর হয়ে যায়। আজ আর রিয়ান অফিসে গেল না, শরীরটা বড়ই ক্লান্ত। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঠিক করলো সেই জায়গাটা আবার যাবে যেখানে ওদের দুজনকে রিয়ান শেষবার দেখেছিল। প্ল্যান মতন দুপুরের দিকে রিয়ান সেখানে চলে গেল। ওখানে লোকদেরকে জিজ্ঞেস করতে করতে সেই লোকটার বাড়ির কাছে গেল সে। বাড়িটা বেশ পুরনো, টিনের ছাউনি দেওয়া। দরজায় কলানাট্যে এক মধ্যবয়স্কা মহিলা বেরিয়ে এলো। রিয়ানকে দেখে তিনি একটু অবাক হলেন। রিয়ান কিছু না বলে কালকের ছাতাটা মহিলার দিকে এগিয়ে দিল। ছাতাটা দেখে মহিলা আঁতকে উঠলেন। ছাতাটা নিয়ে ভালো করে দেখতে লাগলেন। তারপর কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করলেন, আপনি ছাতাটা কোথায় পেলেন? এই ছাতাটা কার? জিজ্ঞাসা করল রিয়ান। মহিলাটা চোখ ছলছল করে উঠল, শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বলল, ওনার, বলেই ঘরের দেয়ালের দিকে তাকালেন তিনি। রিয়ানও তার দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকালো। দেখলো কালকের সেই লোকটার ছবি আর তার পাশে তার মেয়ের চুনির ছবি, তাদের ছবিতে মালা পরানো। সেদিন রাতে খুব জোরে বৃষ্টি পড়ছিল। এই ছাতাটা নিয়ে সেদিন তিনি বেরিয়েছিলেন মেয়ের জন্য ওষুধ আনতে। বারণ করেছিলাম এত ঝড় বৃষ্টির মধ্যে বেরোতে হবে না, কিন্তু আমার বারণ শোনেননি। মেয়ের কষ্ট তার কাছে সব হলো। মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে নিজেই। কথা শেষ না করে শাড়ির আঁচল দিয়ে মুখ চাপলেন মহিলা। কি হয়েছিল সেদিন? জিজ্ঞাসা করে রিয়ান। মহিলাটা কিছুক্ষণ চুপ থেকে তারপর আবার বললেন, সেদিন রাতে হন্তদন্ত হয়ে ফেরার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় ওনার। পায়ে প্রচন্ড চোট লাগে, যার জন্য ওনার পা কেটে বাদ দিতে হয়। উনি এই শোক বেশি দিন সামলাতে পারেননি। 2 দিনের মাথায় হার্টফেল করে মারা যান। আর ঠিক তার পরের দিনই আমাদের মেয়েটাও। এবারে মহিলাটা হাউমাউ করে কেঁদে ফেললেন। নিজেতে চলে গেলেন, মেয়েটাকে সাথে নিয়ে গেলেন। বেঁচে থাকতে কোনোদিন কাজ ছাড়া করেননি, আর মরার পরেও নাই। শুধু আমি পর ছিলাম, আমার কথা কেউ ভাবলো না, সবাই একা করে চলে গেল। রিয়ান আর বসে থাকতে পারে না ওখানে, ধীর পায়ে বেরিয়ে আসে। কিছুটা হেঁটে যাওয়ার পর পকেট থেকে ফোনটা বের করে রিয়ান। ফোনটা সাইলেন্ট হয়ে আছে। ফোনের আপার স্ক্রিনে 6টা মিস কলের নোটিফিকেশন ভেসে আসে। মা ফোন করছিল। সঙ্গে সঙ্গে কল ব্যাক করে রিয়ান। হ্যালো বাবা, কোথায় ছিলিস? সেই কখন থেকে ফোন করছি। মায়ের গলায় চিন্তার সুর। আসলে একটু কাজে আটকে গিয়েছিলাম মা। আচ্ছা শোন না, আজকে তোর প্রিয় মটন বিরিয়ানি করেছি, তুই কি? বেশ বেশ, তুমি রেডি করো, আমি এক্ষুনি আসছি প্লেট সাফ করতে। আর শোনো, আমি আজ থেকে তোমাদের সাথেই থাকবো। রামদাকে বলো আমার ঘরটা পরিষ্কার করে রাখতে। আমি এক্ষুনি আসছি। এই ফ্ল্যাট থেকে জিনিসপত্র আস্তে আস্তে নিয়ে যাব এক্ষুনি। তাই? ঠিক আছে বাবা, আমি বলে রাখবো। তোকে দেখিনি কতদিন হয়ে গেল। আয় দেখি বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে আয়। রিয়ান ফোন রেখে নিজের বাড়ির পথে পা বাড়ায়। কালকের অমন দুর্যোগের পর আজ আকাশ যেন রং বেরঙের খেলায় মেতেছে।
মনে হচ্ছে না কাল পৃথিবীর বুকে এত বড় একটা বিপর্যয় ঘটে গেছে। এখন বেশ দুপুর হয়ে এসেছে, রাস্তা এখন অনেকটাই ফাঁকা। কালকের মতো আর ভয় করছে না রিয়ানের। কালকে রাতের সেই ফাঁকা রাস্তায় মাঝে আসতে আসতে সে যেন শুনতে পাচ্ছে চুনির হাসির শব্দ। বাবার সাথে খেলছে ওই একরত্রী মেয়েটা। কোনো কষ্ট নেই তার শরীরে। লোকটার মুখে এখনো অমলিন একটা হাসি দেখতে পাচ্ছে যেন রিয়ান। লোকটার একটা পা নেই, কিন্তু তা নিয়ে যেন তার কোনো আক্ষেপও নেই। সে ব্যস্ত তার মেয়ের সাথে খেলতে। আজ তাদের আর কোনো কষ্ট নেই, নেই কোনো ক্লান্তি, কোনো যন্ত্রণা। তারা আজ সবকিছুর ঊর্ধ্বে, তারা আজ মুক্ত।